নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। যারা সিজেপি বা ককরোচ জনতা পার্টিকে নিজেদের নতুন বাপ বানিয়ে ফেলেছিলেন এবং ভাবছিলেন অভিজিৎ দীপকে হচ্ছে ভারতের জেনজি রেভলিউশনের মুখ, এবং এদেরকে সামনে রেখেই নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারকে কার্যত গদি উল্টে দেবেন, তাদের জন্য কিন্তু আজকে একটার পর একটা দুঃসংবাদ আসে। আসলে ব্যাপারটা হচ্ছে, নরেন্দ্র মোদী তার কূটনীতি এবং রাজনীতি দিয়ে বিশ্বের তাবর তাবর হাতি ঘোড়ার সামনে কোনো তল খুঁজে তারা পাচ্ছে না, আর সেখানে কিছু আরশোলা এসে বলবে কতখানি জল রয়েছে মাপবো, সেটা কি হয়? ফলে যা হওয়ার সেটাই হয়েছে। মাঝখান থেকে অভিজিৎ দীপকে আলটিমেটলি তার তিন পাপ্পু বাপের সামনে রাজনৈতিকভাবে হাবুডুবু খেতে শুরু করেছে। এবার এইটুকুনি শোনার পরই আপনারা বলবেন, রোশবাবু তুমি নরেন্দ্র মোদীকে পছন্দ করো ঠিক আছে, কিন্তু পরিস্থিতি মোটেই ভালো নয়। আজকেই তো কত কী ঘটনা ঘটে গেল। সরকারের উপর চাপ বেড়েছে, শেষ পর্যন্ত জেপি নাড্ডা সহ দুজন কেন্দ্রীয় মন্ত্রীকে এদের সঙ্গে আলোচনায় বসতে হয়েছে, এবং সেখানে এদের যে তিনটি মূল দাবি ছিল তার দুটি দাবি মেলে নিলেও এরা এখনও তো আপ্রাণভাবে একটা কথাই বলে যাচ্ছে যে আমরা কোনো কথা শুনবো না, আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিতে হবে, তারপর অন্য কোনো আলোচনা শুরু হবে। আর সরকার সেখানে মুখের উপর শটান না বলতে পারেনি। সরকার বলেছে আমরা সময় নিচ্ছি, আগামীকাল আবার দুপুর 2টোর সময় মিটিং আছে। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসছে, এসে এদেরকে সাপোর্ট করছে। রাহুল গান্ধীরা এত তোড়ফোড় করে রাজনীতি করছে, সংসদ চালাতে পারছে না, আর তুমি বলছো যে নরেন্দ্র মোদী একে একদম ধুলো চাটিয়ে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সেই ঘটনাটাই ঘটেছে। কেন ঘটেছে একটু আপনাদের ব্যাখ্যা করে বলার দরকার আছে। দেখুন, এদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা কার্যত এখন ম্যাদামেরা হয়ে গেছে, এবং যে পাবলিক সেন্টিমেন্ট এদের সঙ্গে এতদিন কাজ করছিল, কেননা এরা প্যাকেজিংটা খুব ভালো করেছিল যে এটা একটা ছাত্র আন্দোলন হচ্ছে। এবার ছাত্রছাত্রী তো প্রত্যেকের বাড়িতে রয়েছে, সুতরাং আমার বাড়ির ছেলে মেয়ের উপরই অ্যাটাক হচ্ছে, এমন একটা সাধারণ মানুষের কিন্তু কনসেপ্ট তৈরি হয়েছিল। ফলে এরা প্রচণ্ড রকম সহানুভূতি পাচ্ছিল, কিন্তু সেই জায়গাটাকে কার্যত গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন, যমুনা তোড়ে উড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। কেননা গতকালই পরপর যে সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন তার সামনে এরা থলকুল খুঁজে পাচ্ছে না। প্রথমেই নরেন্দ্র মোদী যেটা করেছেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট, এটাকে আমি চালু করছি। 3 মাসের মধ্যে এই ধরনের কোশ্চেন লিক হলে তার সলিউশন হবে, তার বিচার হবে, সেই জায়গাটা তিনি এনশিওর করেছেন। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে কাজটা তিনি করেছেন, তিনি বলেছেন এই নিয়ে এবার অত্যন্ত কঠোর শাস্তি ব্যবস্থা আসছে। 1 কোটি টাকা জরিমানা, জেলের পরিমাণ বাড়বে, এবং এইটা তিনি মন্ত্রিসভার বৈঠকে প্রথমে আলোচনা করবেন। তারপর এই যে সংসদে এখন মনসুন সেশন চলছে, বাদল অধিবেশন চলছে, সেইখানেই এই বিলটাকে তিনি পাশ করিয়ে নেবেন। আর এটাই তো ছিল সবথেকে বড় মাস্টার স্ট্রোক। কেননা দেখুন, এবারে যে বাদল অধিবেশনটা চলছে সেখানে গুরুত্বপূর্ণ প্রচুর বিল আসার কথা আছে। ইতিমধ্যেই আমরা 5টা বিলের কথা শুনছি, যার মধ্যে FCRA হচ্ছে সবথেকে মারাত্মক বিল, যেটাতে এই সোনম ওয়াংচুক থেকে শুরু করে যারা বিরোধী রয়েছে তাদের বলতি বন্ধ হয়ে গেছে। ওই বাইরে থেকে প্রচুর পরিমাণে বিদেশি টাকা নেওয়া হবে, আর সেটা দিয়ে ভারতীয় রাজনীতিকে প্রভাবিত করাতে হবে, ভারতীয় নির্বাচনকে প্রভাবিত করা হবে, সেই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। এত নাটক, এত সব কিছু হচ্ছে, সেটা তো শুধুমাত্র ওই FCRA বিলটাকে আটকাতে, এছাড়াও অন্যান্য বিলগুলো রয়েছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এইগুলো তো সব আসার পরিকল্পনা রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কিন্তু যেটা মোদ্দা কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী বা সরকার এই স্টেপটা নেওয়ার ফলে এখন বিরোধীদের হাতে আর কোনো অপশন রইল না যে সংসদকে আর চলতে দেবে না। কেন? যদি হয় তখন নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বলবেন, দেশের প্রধানমন্ত্রী বলবেন যে দেখুন, আপনাদের যিনি চৌকিদার রয়েছেন, আপনাদের যিনি প্রধান সেবক রয়েছেন, তিনি এই ছাত্র আন্দোলনকে সম্মান দিচ্ছেন, এবং সেই সম্মান নিয়ে এই নিয়ে যে বিল আনার কথা সেটা এখানে আনার চেষ্টা করছেন। কিন্তু বিরোধী তারা এই সংসদ চলতে দিচ্ছে না, তারা এই বিলটাকে আসা থেকে আটকে দিতে চাইছে। তাহলে আলটিমেটলি কোশ্চেন লিখে কাদের স্বার্থ ব্যাহত হচ্ছে? এই ট্র্যাপটাই পড়ে যাবে বিরোধীরা। সুতরাং সেই জায়গা থেকে বেরোতে গেলে সংসদ চলতে দিতে হবে। সংসদ চলতে দিলেই এই যে বিলটা আসছে এই বিলটা তো হবেই, তার পাশাপাশি যেগুলো মূল এজেন্ডায় ছিল সেগুলোকে কিন্তু পাশ করিয়ে নেওয়া হবে। তাহলে এখানে বাজিমাতটা করলো কে?
এবার আর একটা জিনিস চিন্তা করে দেখুন, সরকার যখন কালকে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন, প্রধানমন্ত্রী যখন এই সিদ্ধান্তগুলো নিয়েছেন, তখন সোনম ওয়াংচুকের কিন্তু আর ওই যে অনশনের নাটক সেটা চালিয়ে যাবার কোনো জায়গা নেই। ফলে কাল রাত্রে তিনি ফলের রস খেয়ে অনশন ভঙ্গ করে নিয়েছেন। অবভিয়াসলি এই জায়গা থেকে পিছিয়ে এলে তিনি যে পলিটিক্যাল মাইলেজটা তৈরি করেছিলেন সেটা তো ধ্বংস হয়ে যাবে। ফলে সেই জায়গা থেকে তিনি বলছেন বৃহত্তর আন্দোলন ইত্যাদি প্রভৃতি করব। কিন্তু চিন্তা করুন, এই পুরো আন্দোলনটার মুখ যিনি হয়ে উঠেছিলেন তিনি কিন্তু আন্দোলনের জায়গা থেকে সরে আসছেন। যদিও এই ককরোচ জনতা পার্টি বলছে যে ওনার সঙ্গে সম্পর্ক নেই, ওনার সঙ্গে আমরা দূরত্ব বাড়াচ্ছি, আমরা আমাদের জায়গায় ঠিক আছি, কিন্তু কিন্তু আলটিমেটলি এখানে যে একটা বড় খুঁটি তার নাম ধরে যে সমর্থনটা আসছিল সেই জায়গাটা কিন্তু ক্র্যাকডাউন করেই দিয়েছে সরকার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যখন এদের আন্দোলনের মধ্যেই এই স্প্লিটটা আসবে, ধীরে 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 এদের জনসমর্থন কিন্তু কমতে শুরু করবে। আর একটা জিনিস চিন্তা করে দেখুন, এই যে মিটিংয়ের কথাটা হচ্ছে, সেই মিটিংয়ে এই অভিজিৎ দীপকে বা ককরোচ জনতা পার্টি এদের কি ডিমান্ড ছিল যে সরকারকে হেঁটে তাদের কাছে আসতে হবে এবং ওই যন্তর মন্তর চত্বরেই কিন্তু আলোচনাটা করতে হবে। সরকার কি বললো? বললো আমরা আলোচনার জন্য সবসময় প্রস্তুত আছি, কিন্তু আলোচনাটা হবে একটা নিরপেক্ষ স্থান। আপনাদেরকেও আসতে হবে না সরকারের কাছে, আমরাও যাচ্ছি না, আপনারা একটা নিরপেক্ষ স্থানে আসুন। ফলে ওখানে প্রোটেস্টের নামে গুন্ডাগার্দি করে সরকারের উপর যে চাপ তৈরি করার জায়গাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সরকার ধ্বংস করে দিল। এবং এই যে জায়গাটা আলোচনার রাস্তাটা খুললো, সরকারের তরফ থেকে বিভিন্ন প্রপোজাল দেওয়া হবে, অনেক কিছু করা হবে, আলটিমেটলি এরা কিন্তু আন্দোলন থেকে সরে আসতে বাধ্য হবে। আর সেটা যদি এরা না করে, এরা যদি এই ধ্বংসাত্মক আন্দোলন কন্টিনিউ করে, তাহলে এই ছাত্র আন্দোলন বলে যে যে সেন্সিটিভিটিটা ক্রিয়েট করছিল, যে সাধারণের সমর্থনটা তৈরি করছিল, সেটা কিন্তু পুরোপুরি এদের বিপক্ষে একদম চলে যাবে। এবার এই যে জায়গাটা তৈরি হচ্ছে, এখানে কি কোথাও মনে হচ্ছে সরকার চাপে আছে? যেরকম বাংলাদেশ হয়েছিল, শ্রীলঙ্কা হয়েছিল, নেপাল হয়েছিল, সেরকম কোনো একটা জায়গায় এই আন্দোলনটা পৌঁছতে পারবে? সুতরাং এই নরেন্দ্র মোদী সরকারের গত 12 বছরের জামানায় এটা সবথেকে ডেঞ্জার একটা জোন বলতে পারেন, যেটা সরকারও কিন্তু জল মেপে নিচ্ছিল যে এই ধরনের ঘটনা ঘটলে আমরা কিভাবে ট্যাকেল করতে পারি, সেটা খুব ট্যাক্টফুলি কিন্তু করা গেছে। কিন্তু এই সব যখন হচ্ছে, এই আন্দোলনটাকে অ্যাকচুয়ালি তো ক্রিয়েট করা হয়েছিল পলিটিক্যালি মাইলেজ নেওয়ার জন্য। এর পেছনে অনেক গভীর গেম আছে, বিদেশি ফান্ডিং আছে, ভারতের বাইরে বসে থাকা সেই সব শত্রুপক্ষ আছে যারা ভারতকে টুকরে টুকরে করতে চায়, যারা চায় নরেন্দ্র মোদী সরকারটা চলে যাক, আবার যেরকম 2014 আগে ভারতবর্ষের উপরে এরা মৌরুসি পাট্টা করতে পারতো, ভারতের অর্থনীতিকে ভেঙে এদের ঘর চলতো, সেই জায়গাটা করতে পারে। অনেক কিছু আছে, সেটার কিছুটা ব্যাখ্যা আমি গতকালের প্রতিবেদন আপনাদের জানিয়েছিলাম। কিন্তু মূল এই দেশের যেসব সাঙ্গ পাঙ্গ উপাঙ্গরা তিরিং বিরিং করে লাফাচ্ছিল, তাদের তো অনেক পলিটিক্যাল অঙ্ক ছিল। অভিজিৎ দীপকের যে পদ্ধতিতে এখানে এই আন্দোলনটাকে টেনে নিয়ে গেছে, সেখান থেকে সন্দেহ জাগছিল যে এটার সঙ্গে কোথাও গিয়ে আম আদমি পার্টির একটা যোগ আছে। কেননা অরবিন্দ কেজরিওয়াল হয়ে ওঠার আগে অবধি যেভাবে আন্দোলনকে নিয়ে গেছে, এই আন্দোলনের ছত্রে 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 সেই ছবিটাই কিন্তু দেখা গেছে। এবং সেই ছবিটা আজকে আরও অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে যখন আমাদের অভিষেক তিওয়ারি শোয়ের অভিষেক ভাই সে একটা টুল কিট সামনে নিয়ে চলে এসছে। মানে ন্যাশনাল মিডিয়া যারা রাষ্ট্রবাদী কাজ করছেন তাদের অনেকেই এটা নিয়ে এসছেন, যেখানে দেখা যাচ্ছে এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত হবেন তাদেরকে পরিষ্কারভাবে নির্দেশনামা দিয়ে দেওয়া হচ্ছে। অনেকগুলো পাতা রয়েছে, সেখানে কিভাবে শেখানো হচ্ছে যে ভাই তোমাদের যদি এই আন্দোলনে যেতে হয়, আগে গুগল ম্যাপটাকে অফলাইনে ডাউনলোড করো, ইন্টারনেট বন্ধ থাকলেও কিভাবে কি করতে পারবে, পাথরবাজি ওখানে কিভাবে করতে হবে, তোমাদের উপর অ্যাটাক এলে কীভাবে হেল্প করতে হবে, এবং সেই জায়গা থেকে যদি বিপদে পড়ে যাও সেই জায়গাটায় তোমরা কিভাবে আইনি সাহায্য পাবে, কাদের কাদের কাছ থেকে পাবে, সমস্ত তালিকা খুঁটিনাটি দেওয়া আছে। এত ডিটেল ওয়েতে এটা কোনো বড় মাথার খেল না থাকলে, শুধুমাত্র আবেগ থেকে তৈরি হওয়া ছাত্র আন্দোলন থেকে এটা হয় না। সুতরাং এখানে অরবিন্দ কেজরিওয়ালের একটা ছায়া দেখা যাচ্ছিল, কিন্তু অরবিন্দ কেজরিওয়ালই যে এটার মূল মাস্টার মাইন্ড সেটা তখন প্রতিপন্ন হয়ে যায় যখন এই আন্দোলনটা একদম ধ্বংসাত্মক জায়গায় এসেছে, ফুটেজ খাওয়ার জায়গায় চলে গেছে, তখন অরবিন্দ কেজরিওয়ালের এন্ট্রিটা হয়েছে। ভালো করে ভেবে দেখুন, এই যে আন্দোলনটা শুরু হলো, এদের প্রচুর পরিমাণ ফলোয়ার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম। এবার সেটাতে কি লোকে ভাবতে শুরু করলো তাহলে ভারতেও জেনজি বিপ্লব শুরু হয়ে গেছে। কিন্তু আজকের দিনে সোশ্যাল মিডিয়ার সাপোর্ট দুটো জায়গা থেকে আসে।
এক হচ্ছে যদি আপনি পয়সা ফেলতে পারেন, রাতারাতি আপনার প্রচুর পরিমাণ ফলোয়ার্স হয়ে যাবে, বিভিন্ন সংস্থা আছে এগুলোকে জুটিয়ে দেওয়ার জন্য। আর দুই, ভারত বিরোধী শক্তি যারা ভারতের আশেপাশেও বসে আছে বা ভারতের মধ্যেও বসে আছে, তারা কিন্তু এইগুলোকে প্রচণ্ড রকমের সাপোর্ট করে, সুতরাং তাদের কাছ থেকেও সাপোর্টটা পাওয়া যায়। ফলে সোশ্যাল মিডিয়ার এই জায়গাটা তৈরি হলো। এখান থেকে কিন্তু এদের কোনো রকম কোনো সংগঠন ছিল না, এবং যখন দিল্লিতে যন্তর মন্তরে এসে এরা সংগঠনটাকে শুরু করলো, আন্দোলনটাকে শুরু করলো, তখন ওই হাতে গোনা 2-2,500 3,000 লোক আছে। এখন দিল্লিতে এই ধরনের ধর্ণা কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দল যেহেতু রাজধানীতে এসে করে, সেটা সাপ্লাই দেওয়ার একটা বড় চেন আছে, একটা লাইন আছে, সেখানেও পয়সা ফেললে এই জিনিস হয়। এই জিনিসটা দিয়ে আলটিমেটলি শুরু হলো, এবং তারপর যখন আস্তে আস্তে ভিড় বাড়লো, যখন পুলিশের উপর অ্যাটাক হলো, যখন আমরা দেখলাম মহিলা সাংবাদিকদের অবধি হেনস্থা করা হচ্ছে, মানে একদম পুরো লাইমলাইটে চলে এসছে ফুটেজ খাওয়ার মতো, তখন দেখুন ঠিক এখানে অরবিন্দ কেজরিওয়ালের এন্ট্রি হলো। ঠিক আন্না হাজারের আন্দোলনের সময় অরবিন্দ কেজরিওয়াল যেরকম ক্ষীর খেতে গিয়েছিল, ঠিক সেই জায়গাতেই করেছিল। আসলে অরবিন্দ কেজরিওয়ালের কোনো রকম কোনো অপশান ছিল না। অরবিন্দ কেজরিওয়াল কট্টর ইমানদার এই ক্যারেক্টারটা নিজের তৈরি করতে চেয়েছিল, কিন্তু দিল্লি ইলেকশনের পর এই জায়গাটা এস্টাবলিশ হয়ে গেছে যে অরবিন্দ কেজরিওয়ালের মতো কট্টর দুর্নীতিবাজ আর কেউ হয় না। ফলে দিল্লি থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, ওই রাজনীতিতে তার আর ফেরা হবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন চুরচুর হয়ে গেছে, হাতের পাঁচ পড়ে আছে পাঞ্জাব। কিন্তু পাঞ্জাবেও যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, 5 বছরে যে লুটপাট চালিয়েছে, পাঞ্জাব থেকেও অরবিন্দ কেজরিওয়ালের দলকে পাঞ্জাবিরা এবার লাথি মেরে তাড়াবে, সেটা নিশ্চিত। ক্ষমতায় কে আসবে, কংগ্রেস ব্যাক করে আসবে নাকি বিজেপি করতে পারবে, সেটা পরের প্রশ্ন, কিন্তু আম আদমি পার্টি ওখান থেকে চলে যাচ্ছে, এই জায়গাটা এনশিওর হয়ে গেছে। তাহলে দুটো রাজ্যে ক্ষমতায় ছিল, দুটো থেকেই যদি অরবিন্দ কেজরিওয়াল চলে যায়, অরবিন্দ কেজরিওয়ালের আর কি পড়ে থাকবে? এরপর ওই যে নাটক করবে, কান্না করবে, আমার রাজনৈতিক প্রতিহিংসা নিচ্ছে, জেল যাওয়ার সময় এগুলো আর মানুষ খাবে না। ফলে অরবিন্দ কেজরিওয়াল ফিনিশ। তার এই ধরনের একটা ধ্বংসাত্মক আন্দোলন করা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু মুশকিল হচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল যখন ফুটেজটা খেতে এসছে, তখন রাহুল গান্ধী দেখছে তো মহা সমস্যার জিনিস হলো। রাহুল গান্ধীর হাতে এখন 2029-এর আগে বিশেষ কিছু নেই। তেলেঙ্গানাটা জিতেছিল, কিন্তু সেখানেও যেভাবে পরিস্থিতি যাচ্ছে হয়তো হাত থেকে বেরিয়ে যাবে। কর্ণাটকে 5 বছর মানুষ সুযোগ দিয়েছিল, কিন্তু সেখানে যে জিনিস শুরু হয়ে গেছে, মুসলিম লীগের সরকার চলছে, মানুষ বলতে শুরু করে দিয়েছে, বলে কর্ণাটক বিজেপির কাছে হারতে হবে। কেরালাতে তারা ক্ষমতায় এসেছে বটে, কিন্তু সেখানে যে 5 বছর বাদে বিজেপি আসবে না এমন জায়গা কিন্তু নয়, বামেরাও ঘুরে আসতে পারে। ফলে সেই জায়গাটা খুব একটা এনশিওর করার মতো জায়গায় থাকছে না। তামিলনাড়ুতে এখন টিভিকের হাত ধরে এসে কোনো রকমের ক্ষমতায় রয়েছে, ফলে ওভারঅল একটা ঘেটে যাওয়ার অবস্থা রয়েছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, 2029-এর আগে একদম সেমিফাইনালের লড়াই যেটা বলতে পারেন, আগামী বছর 5টা রাজ্যে নির্বাচন আছে, এবং তার মধ্যে উত্তরপ্রদেশে কংগ্রেসের কোনো রকম কোনো জায়গা নেই। মণিপুর নিয়ে খুব আশা ছিল, ওখানে অনেক কিছু তাণ্ডব করেছিল, কিন্তু সেখানটা যেভাবে বিজেপি এখন গ্রিপ নিয়ে নিয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে দেখছে, ওখানেও কিছু করতে পারবে না। উত্তরাখণ্ডে তো কংগ্রেসের কোনো প্রশ্নই নেই। গোয়া, সেখানে মোটামুটি হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা রয়েছে। তাহলে হাতের পাঁচ পড়ে রইল পাঞ্জাব, যেখানে বিজেপি এন্ট্রি নিচ্ছে, মানে বিজেপিরও চান্স আছে। কিন্তু এই জায়গাটায় যদি একটা এন্ট্রি নিতে পারে, তাহলে একটা দেখানো জায়গা আছে, দেখো আমরা কেরালা জিতেছি, পাঞ্জাব জিতেছি, এবং তেলেঙ্গানা রয়েছে আমাদের সঙ্গে। ফলে সব মিলিয়ে দেখিয়ে 2029 একটা লড়াই করার মতো জায়গা আছে। কিন্তু এই জায়গাটায় যদি অরবিন্দ কেজরিওয়াল ফুটেজটা খেয়ে নেয়, তাহলে রাহুল গান্ধীর কী অবস্থা হবে? ফলে দেখুন, রাহুল গান্ধীও সেখানে লাফালাফি করে চলে এসছে, সেখান থেকে ফুটেজ খাওয়ার সে চেষ্টা করছে। এখন এই দুজন যখন খাচ্ছে, দুটো পাপ্পু যখন ময়দানে নেমে পড়েছে, তখন 3 নম্বর পাপ্পু সেও কেন বাকি থাকে? অখিলেশ যাদব মাথায় লাল টুপি পরে ওখানে গিয়ে, আরে আমাকেও অ্যারেস্ট করো, আমাকেও অ্যারেস্ট করো, তাকেও মিডিয়া ফুটেজটা খেতে হবে। ফলে এই ধরনের রাজনৈতিক নেতারা যখন ফুটেজ খেতে কোনো আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে, তাহলে সেখানে যে আন্দোলনের মুখ হতে চায় একটা পুচকে ছেলে, সে আর কোনো রকম কোনো কিছু করতে পারে? এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, সরকার পাত্তা দিচ্ছে, মোটামুটি মিডিয়ার একটা ফোকাস রয়েছে। এরপর কিছুদিন বাদে যখন এটা পুরোটাই ধামাচাপা পড়ে যাবে, তখন এই অভিজিৎ দীপকে কোথায় থাকবে? ফলে এই যে 3 পাপ্পুর নাচানাচি হচ্ছে মাঝখান থেকে, অভিজিৎ দীপকে সেই জায়গাটা থেকে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই যে আন্দোলনটা এতখানি জায়গায় গেল, সরকার সেটাকে সামাল দিতে পারলো না, আরও সেন্সিটিভলি এটাকে হ্যান্ডেল করা উচিত ছিল, এই কথা যারা বলছেন তারা কি খুব ভালো করে ভেবে দেখেছেন যে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী এখানে গেমটা খেলতে চেয়েছিলেন এবং তিনি গেম খেলে বেরিয়ে চলে গেছেন? কেননা এই বাদল অধিবেশনের আগে দুটো মেজর ইস্যু ছিল, যেটা কিন্তু এই বিজেপি সরকারকে রীতিমতো বিড়ম্বনায় ফেলতে পারত। একটা হচ্ছে রাম মন্দিরের চুরির ইস্যু, এবং এটা খুব সেন্সিটিভ, কেননা একে উত্তরপ্রদেশ,
প্রবল হিন্দুত্বের জায়গা, সেখানে রাম মন্দির থেকে এই জায়গাটা হয়েছে। মমতা ব্যানার্জিরা একটু তোলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এই নিট আন্দোলন, ককরোচ আন্দোলন এইসব করতে গিয়ে সেটা কিন্তু পুরোপুরি ধামাচাপা পড়ে গেছে। ফলে হিন্দুত্বের রাজনীতিতে টোল ফেলার যে জায়গাটা ছিল বিপক্ষের সামনে, সেটা তারা নিজেরাই ধূলিসাৎ করে দিয়েছে। অন্য আর একটা ইস্যু ছিল যেটা সাধারণ মধ্যবিত্তকে ইম্প্যাক্ট করছিল, তারা এটা নিয়ে কথাবার্তা বলছিল, তাদের একটা ক্ষোভের জায়গা তৈরি হচ্ছিল, সেটা হচ্ছে ইথানল ইস্যু। সেটাও কিন্তু এই আন্দোলনের জন্য আলটিমেটলি বিষ বাঁও জলে চলে গেল। তাহলে তাহলে কি জেনে শুনে সরকার এটাকে বাড়তে দিল? হ্যাঁ, এই থিওরিটাই কিন্তু এস্টাবলিশ হচ্ছে, এবং তার পিছনে আরেকটা বড় কারণ আছে। কেননা দেখুন, জেন জি যে বিপ্লব, সেটা শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এই সমস্ত জায়গায় সরকার কিন্তু বদলে দিয়েছে। ফলে ভারতবর্ষেও যে এরকম একটা অ্যাটাক হবে, এরকম একটা প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করা হবে, এটার জন্য মেন্টালি কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ ওরা ছিলেন। ফলে তারা দেখতে চাইছিলেন যে এই আন্দোলনটাকে লুজ দিলে আলটিমেটলি কতখানি জায়গায় এরা পৌঁছতে পারে, কোন জায়গায় এরা করতে পারে, সত্যিই কি সরকার ফেলার মতো জায়গায় যাওয়ার মতো এদের ক্ষমতা আছে। সেই জায়গাটার জলটাই কিন্তু তারা মেপে নিলেন। সব ছুট দেওয়ার পরেও, এই আন্দোলন উত্তুঙ্গে পৌঁছে যাওয়ার পরেও কিন্তু সরকারের গায়ে খোঁচা দেওয়ার মতো ক্ষমতা এদের নেই, সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে গেল। ফলে যে ভয়টা ছিল, বা যে যে জায়গা থেকে যা বিরোধী পক্ষরা ভাবছিল যে আমরা এইখান থেকে কিটটা এবার খাবো, সেই জায়গাটার রাস্তাটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। তাহলে এটা পজিটিভ হলো নাকি এটা নেগেটিভ হলো? এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, এরপরে 2029 অবধি তিনটে এমন জিনিস হতে চলেছে যার সামনে বিরোধীরা কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, কোনো রকম কোনো জায়গা পাবে না। কি কি তিনটে জিনিস হচ্ছে? প্রথমেই যেটা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন উইথ ডিলিমিটেশন। ডিলিমিটেশন এসে যাওয়া মানেই যে বিভিন্ন জায়গায় এখনও মুসলিম ভোট ব্যাঙ্কটাকে ঢুকিয়ে রেখে দিয়ে এই জিনিসটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে বিপক্ষ শিবির, সেই জায়গাটা কিন্তু ঘেঁটে যাবে। প্লাস ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে নরেন্দ্র মোদী, অমিত শাহরা যখন প্রচারে যাবেন, একটা প্রচারে গিয়ে দুটো ভোটের প্রচার হয়ে যাবে, এবং যে ব্যাপকভাবে জায়গাটা প্রচারের জন্য লাগবে, সেটা কিন্তু এরা ডেডিকেটেডলি 6 মাস দেবে, নির্বাচন জিতে যাবে, বেরিয়ে যাবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখুন, আমরা বারবারই বলি লোকসভার ফলাফল আর বিধানসভার ফলাফল আলাদা হতে পারে। তার কারণ লোকসভায় যখন মানুষ ভোট দিচ্ছে তখন তারা দেশের সেন্টিমেন্টের কথা ভেবে ভোট দিচ্ছে, কিন্তু যখন বিধানসভায় ভোট দিচ্ছে সেখানে কিন্তু স্থানীয় ইস্যুটা বড় হয়ে যায়। কিন্তু যখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়ে যাবে, তখন কিন্তু মানুষ অতখানি ডিফারেন্সিয়েট করার মতো জায়গায় থাকবে কি যে আমার রাজ্যে আমি একে ভোট দিচ্ছি আর কেন্দ্রকে ভোট দিচ্ছি, এই হাওয়াটাও কিন্তু বিজেপির ফেভারে যাবে। 2 নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল জনগণনা। ডিজিটাল জনগণনা দেখতে এমনি আলু ভাতে মার্কা হতে পারে, যারে একটা জনগণনা সরকার করছে তাতে কি আছে, কিন্তু একটা জিনিস ভালো করে ভেবে দেখুন, এই ডিজিটাল যুগে সমস্ত তথ্য সরকারের কাছে ডিজিটালি প্রিজার্ভ হয়ে যাবে। ফলে বিভিন্ন জায়গার ডেমোগ্রাফি কী রয়েছে, সেখানকার মানুষের প্যাটার্ন কী রয়েছে, ডিম্যান্ড কী রয়েছে, সেখানকার ইকোনমিক্যাল ক্লাস কী রয়েছে, সেখানকার কাস্টিং সিস্টেম কী রয়েছে, সব কিছু ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। এবং এটা দেশের উন্নতির জন্য ডেফিনেটলি দরকার, কোথায় আমার জায়গাটা পিছিয়ে আছে তাকে বেশি করে ডেভেলপমেন্ট করবো ইত্যাদি প্রভৃতি। কিন্তু এর পাশাপাশি এটাকে তো রাজনৈতিকভাবেও কাজে লাগানো হবে। আমি কোথায় প্রচারে গিয়ে কোন কথা বলবো, কোন জায়গাটা করে দিলে সেখানকার মানুষের মনটা জয় করতে পারবো, এই জায়গাটাও তো, এই ডেটাটা পুরোপুরি হাতে চলে আসবে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিওকে। আমরা দেখেছিলাম যে অপারেশন সিঁদুরের সময় পুরো ভারতবর্ষ কিভাবে ইউনাইটেড হয়ে গিয়েছিল, এবং 370 ধারা কাশ্মীর থেকে তুলে দেওয়ার পর সেখানে যে ডেভেলপমেন্ট নরেন্দ্র মোদী সরকার করছে, সেইটা যত দেখছে সেখানে পাক অধিকৃত কাশ্মীর এবং আজাদ কাশ্মীর, এই যে দুটো জায়গা রয়েছে, তারা তত ক্ষেপে যাচ্ছে এবং পরিস্থিতি কার্যত পাকিস্তানের হাতের বাইরে চলে গেছে। তারা এখান থেকে চিঠি লিখছে যে আমাদের ভারত অন্তর্ভুক্তির ব্যবস্থা করা হোক, পাকিস্তানকে এতদিন বাদে ঘুম ভেঙেছে, সেখানে ইলেকশন করাতে হচ্ছে। ফলে এই যে সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনের ফায়দা ভারত নেবে না, এটা হতে পারে না। কেননা পাকিস্তান এমনিতেই খুব খারাপ সিচুয়েশনে রয়েছে। বালুচিস্তান যে কোনো মুহূর্তে স্বাধীনতা ঘোষণা করতে পারে, খাইবার পাখতুনখোয়াতে আফগানদের সঙ্গে যুদ্ধ লেগে রয়েছে, এবং পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব বিড়ম্বনার মধ্যে রয়েছে। অপারেশন সিঁদুরের সময় যে চেনাবের জল বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই জল নিয়ে এদের রাহি রব উঠে গেছে। ফলে সবটা যদি সিচুয়েশান দেখেন, পাকিস্তান এর থেকে বেশি বিপাকে কোনোদিন পড়তে পারে না। আর সেটা কাজে লাগিয়ে যদি পিওকে ভারতের অন্তর্ভুক্তি হয়ে যায়, যেটা ঘোষিত এজেন্ডার মধ্যে আছে, তাহলে বাকি যা কিছু হয়েছে সব কিছু ধামাচাপা পড়ে যাবে। ফলে আলটিমেটলি নরেন্দ্র মোদীর পথের কাঁটা এই সিজেপি, এই জেনজি বিপ্লব, এই অভিজিৎ দীপকেদের দিয়ে করার একটা জায়গা ছিল, কিন্তু সেই গেমটা ট্যাক্টফুলি হ্যান্ডেল করে
নরেন্দ্র মোদী, অমিত শাহ, ভাজপা সরকার সবাই মিলে এদের হাত থেকে পুরো জিনিসটা কেড়ে নিয়েছে এবং সেখানে এদের সামনে ওই আন্দোলন খেলা কিছু নাটক করা ছাড়া আর কিছু পড়ে নেই। আর সেই জন্যই বলা হয় এই মুহূর্তে আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী এবং এই ভারতীয় রাজনীতির চাণক্যের নাম অমিত শাহ। তাদের সঙ্গে যখন খেলতে আসা হয়েছে তখন বিভিন্ন জায়গায় হেরে ভূত হয়ে যাওয়া পলিটিক্যাল পাপ্পু বাপেদের মাথায় বসিয়ে তাদের পরামর্শ মতো যদি ছাত্র খেপানো আন্দোলন করতে যেতে হয় তাহলে অভিজিৎ দীপকে আর ককরোচদের মতোই অবস্থা হবে। সেটা আবার গোটা বিশ্ব কিন্তু দেখে নিল। কি বলবেন নরেন্দ্র মোদী অমিত শাহের এই মাস্টার গেম নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।